12ই ফেব্রুয়ারি একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট। বিষয়টিকে উৎসবে রূপ দিতে চাইছে নির্বাচন কমিশন। তবে এবার এই মহাযজ্ঞে অন্যতম বাধা আইনশৃঙ্খলা পরিস্থিতি। 5ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং মাঠ পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবু নির্বাচনের জন্য সব ধরনের প্রচেষ্টায় তৎপর প্রশাসন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতার আশা তাদের। নির্বাচনী ট্রেনে চড়েছে দেশ, শেষ হলো যাচাই বাছাই, বাকি কাজগুলো চলছে জোরে সোরে। ভোটার এলাকার যে নাম অ্যাটেস্টেড পাচ্ছি না। তবে নির্বাচনের আগে পক্ষপাতিত্ব, অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতার আশঙ্কার কথা বারবার উঠে আসছে রাজনৈতিক দলগুলোর মুখে। একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার, তবে নিরপেক্ষ নির্বাচন ও আইন শৃঙ্খলা নিয়ে জনমনে বরাবরই তাড়া করছে নানা প্রশ্ন। মাঠ পর্যায়ে আমি প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না এই পর্যন্ত। ভোট হচ্ছে আনন্দের বিষয়, তাই না? আমরা যে প্রার্থীকে দেখা যায় চয়েস করব তাকে আমি ভোট দেবো, এটা আমার নাগরিক অধিকার। ভোটার যে নির্বিঘ্নে ভোট সেন্টারে যাবে, এটা আসলে আমরা নির্ভর করছি সব ক্ষেত্রেই প্রশাসনের উপর। গণতন্ত্র উত্তরণের পথে মব হতে পারে বড় চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন দলীয় মুক্তকরণের দাবি বিশিষ্টজনদের। একটা সংখ্যা থেকে যায়, আমরা বিভিন্নখানে যা দেখছি মবের যে উত্থান। কিছু দলীয় লোক প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। নিরপেক্ষ প্রশাসন আমরা যেটা আশা করেছিলাম সেটা এখনো হয়নি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসন প্রস্তুত, প্রয়োজন সবার সহযোগিতা। ইলেকশনটাকে সুষ্ঠু সুন্দর করা পুরোটাই একটি চ্যালেঞ্জ। তো আমরা কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত ইলেকশনের জন্য। আমাদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে আমরা মানতে বাধ্য করব যারা ক্যান্ডিডেট রয়েছেন। বিশৃঙ্খলার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারে চলছে সর্বোচ্চ চেষ্টা, বলছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে একটা জনশ্রুতি আছে যে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়তে পারে, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা তৎপরতা কাজে লাগাচ্ছি। সামনের দিনগুলোতে এগুলো আমরা আরো বেগবান করব। নির্বাচনী অফিস এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নির্বাচন যে অফিসগুলো আছে এগুলো আমাদের পুলিশ সদস্যরা ওখানে ভিজিট করছে। নিরপেক্ষভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে পুলিশ নিয়মিতভাবে চেকপোস্ট এবং যারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার আশঙ্কা করছি তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। জেলা পুলিশ বদ্ধপরিকর আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে এবং এখানে জিরো টলারেন্স, অপরাধী যিনি করবেন না কেন আইনের আওতায় আসবে অবশ্যই। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে বিশেষ নজর দেওয়ার কথা ভাবছেন প্রশাসকরা। 128টি কেন্দ্রকে আমরা অধিকতর ঝুঁকিপূর্ণ মনে করেছি। এটার আইন শৃঙ্খলা পরিস্থিতিও যাতে এখানে স্বাভাবিক থাকে, এজন্য আমরা অনেকগুলো ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। চুয়াডাঙ্গাবাসীদের আশ্বস্ত করতে চাই, একটি সুন্দর নির্বাচন পাবেন। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা আমরা আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমাদের প্রচারণা চলছে। এর বাইরেও যৌথ সভা আমরা করব উপজেলা এবং জেলা পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করার কারণে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায় নির্বাচন কমিশন। তা করা গেলেই দেশ ফিরবে স্থিতিশীলতায়, এমন প্রত্যাশাই সবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনে হাওয়া উষ্ণতা ছড়াচ্ছে চট্টগ্রামে। 12ই ফেব্রুয়ারির অপেক্ষায় নবীন প্রবীণ সব ভোটার। অতীতের ভয় ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা তাদের। তবে দেশের ইতিহাসে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় সচেতনতা কার্যক্রম বৃদ্ধির তাগিদ দিয়েছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ উষ্ণতা ছড়িয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলার 16টি আসনে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই। শতাধিক প্রার্থীর মধ্যে সংসদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন 66,16,713 জন ভোটার। নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে নারীরা, কেননা প্রায় 32 লাখই নারী ভোটার। ভয় ও সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি তাদের। এত মানুষের প্রাণের বিনিময়ে যেহেতু দেশটা এখন নতুনভাবে সাজানো হয়েছে, আমরা যেন একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা পরিবেশ পাই ভোট দেওয়ার জন্য। আমরা বাইরে বেরোতে পারি না, ওই দিন মা বাবাও অ্যালাউ করে না যে বাইরে ঝামেলা হতে পারে, এটা চিন্তা করে আমি যাইবো। এরকম কোনো রকম ভয় যাতে আমাদেরকে এবার কাবু করতে না পারে। এবারের নির্বাচনে 2টি করে ভোট দিতে হবে ভোটারদের। গোলাপি রঙের ব্যালটে গণভোট আর সাদা রঙের ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের ভোট। 3,04,000 নতুন ভোটারের পাশাপাশি অনেকের কাছেই যা নতুন অভিজ্ঞতা।
সাধারণ মানুষের মধ্যে এখনো গণভোটের ব্যাপারে ওই অর্থে যে অর্থে উৎসাহ উদ্দীপনা হওয়া দরকার সেটি এখনো দেখতে পাচ্ছি না। এই যে গণভোটটা এই বিষয়ে তেমন কিছুই জানে নির্বাচন কমিশন বা এসব ব্যাপারে জড়িত তাদের উচিত আরও ভালোভাবে মানুষকে জানানো। নতুন প্রজন্মের পাশাপাশি ভোটের প্রতি আগ্রহ প্রবীণদেরও। সামনে যেহেতু 2টা ভোট হবে, আমরা 2টা ভোট দেওয়ার জন্য খুব মুখিয়ে আছি, অধিক আগ্রহের সাথে অপেক্ষা করতেছে ভোট দেওয়ার জন্য। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিতের দাবি ভোটারদের। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী হাওয়ায় চট্টগ্রামে ভোটারদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে শঙ্কা জাগাচ্ছে হত্যার ঘটনা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শহীদ, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া জানাবেন, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের ভাবনা কি জানাবেন? চট্টগ্রামে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে সেই হিসেবে চট্টগ্রামে যে ভোটার রয়েছে তাদের মধ্যে এক ধরনের একটা উৎফুল্লতা কাজ করতেছে এবং সব মিলিয়ে চট্টগ্রামে যে একটা অস্থিরতা চলতেছে। আপনি জানেন যে চট্টগ্রামে যে রাউজানে গত রাতে যে রাত 8-8:30টার দিকে যে রাউজানে যে পূর্ব গাজুরিয়া যে এলাকা রয়েছে সেখানে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। সেখানে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের যেটা জানিয়েছেন যে রাউজানের যে পূর্ব রাউজান উপজেলা যে পূর্ব গুজরা ইউনিয়ন রয়েছে সেখানে অলুমিয়াহাট এলাকা শিকদার গ্রামে এক রাউজানের যে যুবদল নেতা জানে আলম শিকদার তাকে আসলে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ নিয়ে চট্টগ্রামে যে রাউজান যে চট্টগ্রাম 6 আসন যে রাউজান এলাকা রয়েছে সেই এলাকায় 2024 সালে যে 5ই আগস্ট রয়েছে সে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত 17টি হত্যাকাণ্ডের আসলে ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের মধ্যে 12টি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং বিএনপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বে আসলে এই যে চলমান দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে এখন পর্যন্ত 10 জনের মতো মারা গেছেন এবং 5ই আগস্টের পরে এবং কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ রয়েছে ফ্যাসিস্ট তাদেরই আসলে আরও 5 জন রয়েছে। মোট টোটাল এখন পর্যন্ত চট্টগ্রামের যে 6 আসন রয়েছে রাউজান সেখানে এখন পর্যন্ত 17 জনের মতো মারা গেছেন। এছাড়াও যে বিএনপির যে 2 গ্রুপ রয়েছে তাদের মধ্যেও প্রায় শতাধিকবারের উপরে আসলে যে সংঘাত হয়েছে এবং এই সংঘাতে তো প্রায় 350 জনেরও বেশি মানুষ গুলিবিদ্ধ হন। এছাড়াও আমরা যে গত রাতের যে ঘটনা রয়েছে সেই ঘটনা নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের যেমনটা জানান যে রাত 8:30টার দিকে মুখোশ পরা 3 জন যুবক মোটরসাইকেলে করে এসেন জানে আলম শিকদারের বাড়ির সামনে এবং এসেই সেখান থেকে যে মোটরসাইকেলে যে লোকজন রয়েছে সেখান থেকে তাকে জানে আলম শিকদারকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয় এবং তাৎক্ষণিক সে পড়ে যায় এবং এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে তারা রাউজান উপজেলা যে হাসপাতাল রয়েছে সেই উপজেলা হাসপাতালে ভর্তি করার এবং সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে তারা চট্টগ্রাম নগরীর যে একটা বেসরকারি হাসপাতাল রয়েছে এভার কেয়ার হাসপাতাল সেখানে আনা হয় এবং সেখানে কর্তব্যরত যে চিকিৎসক রয়েছে সেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া চট্টগ্রামে শুধু রাউজান এলাকা নয়, এছাড়াও চট্টগ্রামের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই সব এলাকায় আমরা দেখেছি এর আগে চট্টগ্রামের যে চকবাজার এলাকা চন্দনপুরা রয়েছেন এবং চট্টগ্রামের যে হামজারবাগ এলাকা রয়েছেন সেখানেও আমরা দেখেছি বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন সময় চাঁদা দাবি করে সেখানে গুলি ছুটতে আমরা দেখেছি। সব মিলিয়ে চট্টগ্রামে যে 6 আসন রয়েছে 6 আসনে এখন পর্যন্ত আমরা জানি যে বিএনপির যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী 2 জনকে তারা বিএনপি সেন্ট্রাল থেকে তারা মনোনয়ন দিয়েছেন এবং এখন পর্যন্ত তাদের 2 জনেরই মনোনয়ন তারা নির্বাচন কমিশন অফিস থেকে বৈধ ঘোষণা করেছেন এবং এরপরে ফতিক বরাদ্দ যখন দেওয়া হবে তখন থেকে বিএনপির কেন্দ্র থেকে আসলে একজনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই যে চট্টগ্রামের যে ভোটারদের মধ্যে যে ধরনের একটা আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে যে একের পর এক যে হত্যাকাণ্ড সেই হিসেবে চট্টগ্রামের যে ভোটার রয়েছেন সেই ভোটারদের মধ্যে আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের জানিয়েছে যে যত নির্বাচন আসছে সেই নির্বাচনে আসলে চট্টগ্রামের যে রাউজান এলাকা সহ চট্টগ্রাম নগরের যে বিভিন্ন এলাকা রয়েছে সেসব এলাকায় আসলে এক ধরনের তারা শঙ্কার মধ্যে রয়েছেন। এছাড়া তারা বলতে চেয়েছেন যে যত নির্বাচন আসছে তত যাতে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হয় সেই হিসেবে তারা এমন একটা পরিবেশ চাচ্ছেন যেখানে তারা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়াও চট্টগ্রামের নারী ভোটার রয়েছে প্রায় 32 লক্ষ, সেই 32 লাখ যে নারী ভোটার সেগুলো আগামী নির্বাচনের টার্ম কার্ড হিসেবে কাজ করতে পারে বলে এখানকার যে সচেতন নাগরিকরা রয়েছে তারা বলছেন। এ ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদ, ধন্যবাদ আপনাকে। আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম থেকে অন্তত 4,08,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনার একটি এনজিওর বিরুদ্ধে। কেন্দ্রের ভাড়ার 1টি টাকাও পরিশোধ করেনি সংস্থাটি। বকেয়া আছে শিক্ষকদের 3 মাসের বেতন। এছাড়া শিক্ষা উপকরণ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বাবদ এককালীন বরাদ্দের টাকাও হয়েছে 9/6। রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এই এনজিওর অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বরগুনায় ঝরে পড়া শিশুদের পাঠদানের লক্ষ্যে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম শুরু হয় 2022 সালে।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত ৩ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ পায় স্থানীয় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF। মাসে ৫,০০০ টাকা বেতনে ৪২০টি কেন্দ্রে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শিক্ষা উপকরণ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা খরচের জন্য প্রতিটি কেন্দ্রে এককালীন ৩২,৫১০ টাকা দেওয়া হয়। এছাড়া বার্ষিক খরচ ১৩,২০০ এবং মাসিক বাড়ি ভাড়া বাবদ ১৫০০ টাকা দেওয়ার কথা। বাড়ি মালিকদের অভিযোগ ৩ বছরে ১ টাকাও ভাড়া পরিশোধ করেনি এনজিওটি, যা টাকার অঙ্কে ২,২৬,৮০,০০০। শিক্ষকদের ৩ মাসের বকেয়া বেতন ৬৩ লাখ। এছাড়া কেন্দ্র ও রক্ষণাবেক্ষণ ব্যয় সহ মোট ৪,৮,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ RDF এর বিরুদ্ধে। আউট অফ চিলড্রেন এডুকেশনের ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করি 2 বছর হয়েছে, কিন্তু আমরা 8 মাস ব্যাপী আমাদের বেতনটা পাচ্ছি না। RDF টাকাগুলো আত্মসাৎ করেছে। সর্বসাকল্যে 420 জন টিচারের একটা আনুমানিক হিসাব করেছি গভর্নমেন্টের ম্যানুয়াল অনুযায়ী, তাতে প্রায় 4 কোটি টাকার উপরে। কোনো বাড়ি ভাড়া পাই নাই, আর হলো যাইয়া সার্ভে টাকা পাই নাই, আর আনুষঙ্গিক যেইগুলো আছে সেগুলো কিছুই আমাদের দেয় নাই। এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। কর্মরত শিক্ষকরা তারা যে অভিযোগ করেছে এবং তারা সেই অভিযোগ নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, তারা তৎকালীন জেলা প্রশাসকের কাছে তারা অভিযোগ দায়ের করেছেন, তারা বিভিন্ন জায়গায় আসলে ধর্ণা ধরেছেন, তারা এক সময় সংসদ সদস্যের কাছে গিয়েছেন, কিন্তু আসলে তারা কোনো আসলে প্রতিকার পায়নি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এনজিও কর্তৃপক্ষ। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তারা এই বক্তব্য তাহলে আমার উনি আমার পানিশমেন্ট দিয়েছেন বরিশাল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সরকারি এবং বেসরকারি যে কোনো দপ্তরের যে কোনো কাজের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে যে আমাদের কাজ। না, এ সংক্রান্ত অভিযোগের আমরা যদি লিখিত কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি RDF এর দুর্নীতির চিত্র প্রকাশ করার দাবি সচেতন মহলের। DVC নিউজ ডেস্ক। এই মৌসুমে রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে। তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। মাঝারি শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায়। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট ও প্রকৃতি। মাঝারি শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিন সূর্যের দেখা মেলেনি। উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। প্রচণ্ড শীতে ডায়রিয়া রোগী আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সীমান্তবর্তী এ জেলায়। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে ভোগান্তিতে রয়েছে রোগী, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা হচ্ছে যে ভ্যান চালাতে পারছিনি, হ্যান্ডেল ধরতে পারছিনি, ঘাত প্রচুর কাঁপছে আমাদের। 2 দিন থেকে হিমেল হাওয়া শুরু হয়েছে, প্রচণ্ড শীত। সকাল এবং সন্ধ্যার পর থেকে কুয়াশা নেমে আসছে। তীব্র শীতে পাবনায় বেড়েছে জনদুর্ভোগ। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, শীতে জনদুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো পাবনাতেও কিন্তু শীতের তীব্রতা। আমি প্রথমে জানিয়ে রাখতে চাই, গতকাল পাবনায় কিন্তু রেকর্ড করা হয়েছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমরা ঈশ্বরদী আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে আজকে তাপমাত্রা রয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা সাধারণ মানুষ এবং স্থানীয়দের সাথে কথা বলেছি এবং সেটা কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে এই তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ, দিনমজুর মানুষ। তাদের ভোগান্তিটাই কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখেছি। এছাড়াও আমরা পাবনা জেনারেল হসপিটালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেছি এবং যারা রোগী রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই তীব্র শীতে কিন্তু বৃদ্ধ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী কিন্তু আমরা হসপিটালে দেখেছি। এছাড়া শহরের যে ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু এই প্রচণ্ড শীতের বিপর্যস্ত অবস্থায় পর্যাপ্ত শীতের কাপড়ের অভাবে কিন্তু ব্যাপক কষ্টের মধ্যেই রয়েছে। এর মধ্যে এই শীতে কিন্তু পর্যাপ্ত শীতের যে কাপড় বা সেগুলো সরকারিভাবে বা বেসরকারিভাবে খুব বেশি দেয়া হচ্ছে না, যার ফলে তাদের
ভোগান্তিটা কিন্তু আরও বেড়েছে। আমরা একটু এখানকার যারা স্থানীয়রা রয়েছে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা কি বলছেন, তাদের কি অবস্থা সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। এই যে আসলে তীব্র শীত, এই শীতে কি অবস্থা, আসলে জনজীবনের কি অবস্থা একটু যদি বলতেন। আসলে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সকাল থেকে সূর্যের দেখা নাই, গত কয়েকদিন ধরেই সূর্যের কোনো প্রকার দেখা পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড শীতের মধ্যে রাস্তায় বের হয়ে উপযোগী হয়ে থাকতে হচ্ছে। যারা শ্রমজীবী মানুষ উপযুক্ত কাজ পাচ্ছে না এবং শীতের তীব্রতায় বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাবও বেড়েছে। ধন্যবাদ। এই যে যেমনটি শুনছিলেন যে সাধারণ মানুষের যে ভোগান্তি, আমি এই মুহূর্তে রয়েছে পাবনার প্রধান যে সড়ক আব্দুল হামিদ রোড। এই এখন প্রায় 9:30 বাজে। এই সময় কিন্তু এই জায়গায় পুরো জ্যাম থাকে, প্রচুর মানুষের সমাগম থাকে। অথচ এই এত সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকজনের উপস্থিতি একেবারেই কম। সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না। এতে কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ রয়েছে তারা কিন্তু কাজ পেতেও সমস্যা হচ্ছে এবং তারা কিন্তু ব্যাপক কষ্টের মধ্যেই দিন যাপন করছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে। শীতের হাওয়ায় পাহাড়ি জেলার রাঙামাটিতে বাড়ছে অসুখ বিসুখ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক আর শিশুরা। হাসপাতালে বাড়ছে ভিড়। শীত তীব্র হলে এই চাপ আরও বাড়বে বলে মনে করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। শীতকালের আরেক মাস মাঘ এখনো অনেকটা দূরে। এরই মধ্যে রাঙামাটির হাসপাতালে ভিড় বাড়ছে শীতের অসুখে আক্রান্তদের। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। আর দুর্গম এলাকা হওয়ায় রোগীদের ভোগান্তি বাড়ে যেন কয়েক গুণ। বউর মধ্যে ব্যথা, খুব অসুস্থ, পেটে ব্যথা, এই হাং টাং বহু কবার মতন না, মাথা ধরে জ্বর হয়, তারপর বউর পিঠে ব্যথা, বউর মধ্যে ব্যথা, বুকের ব্যথা, তারপরে এই শ্বাসকষ্ট, হাড়ের কষ্ট, ডায়রিয়া, শ্বাসকষ্ট, অ্যাজমার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে জেলায়। বাড়তি চাপের কথা জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে রোটাভাইরাল ডায়রিয়া বা উইন্টার ডায়রিয়া বলে আমরা এটাকে, আর ব্রঙ্কিওলাইটিসের রোগী বেড়ে গেছে। তবে সামনে যদি শীতের প্রকোপ বাড়ে তাহলে রোগীর সংখ্যা বাড়তে পারে, সেজন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে। শীতের মধ্যে সতর্ক থাকার পাশাপাশি শিশু ও বয়স্কদের জন্য একটু বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। এ বিষয়ে সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, হাসপাতালে রোগীদের চাপ কেমন বাড়ছে এবং চাহিদা অনুযায়ী কোনো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা জানাবেন। সঞ্জিদা, আপনি যেমনটি বলছিলেন রাঙামাটিতে আজকে মৃদু শৈত্যপ্রবাহ আসলে চলছে এবং আজকের যে তাপমাত্রা সেই তাপমাত্রা হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে 10-এর বেশি ছিল এবং আজ আগামীকালও এই একই ধরনের ধারাবাহিকতা থাকবে। ঠান্ডা বাড়ার সাথে সাথে এখানে যে ঠান্ডা জনিত যে বিভিন্ন ধরনের রোগ, সেই রোগের সংখ্যাও বাড়ছে এবং আমরা যেখানে হাসপাতালে যে খবর নিয়ে দেখেছি যে সেখানে হচ্ছে ঠান্ডা জনিত যে ডায়রিয়া, অ্যাজমা এবং শ্বাসকষ্ট, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হার্ট অ্যাটাকের যে রোগী সেই সংখ্যাটিও তারা বাড়ছে এবং এই ক্ষেত্রে সাধারণত যে বয়স্ক এবং শিশুরাই মূলত আক্রান্ত সংখ্যাটি বেশি হচ্ছে। আমরা যদি দেখে থাকি যে এবং এই যে পুরুষের সংখ্যা, সেখানে কিন্তু পুরুষের সংখ্যাটাও আবার এই ঠান্ডা জনিত রোগের আক্রান্তের রোগীর সংখ্যাটা বেশি। তো এখানকার যে চিকিৎসা দেওয়া দেওয়া হচ্ছে, এই আমাদের জেনারেল যে হাসপাতাল সেটি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও তাদেরকে 200 থেকে 250 রোগীর চিকিৎসা দিয়ে থাকে তারা প্রতিদিন, এবং প্রতিদিনই কিন্তু এখানকার যে রোগীর সংখ্যা সেটি ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। এবং এখানকার যে আবাসিক চিকিৎসক আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা ঠান্ডা জনিত যে রোগীর যারা চিকিৎসা নিতে এসছে তাদেরকে তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছে এবং হাসপাতাল থেকে শীত নিবারণের জন্য যেসব বস্ত্র তাদেরকে দেওয়া প্রয়োজন সেটিও তারা দিচ্ছেন। এবং ঠান্ডা জনিত রোগের রোগীর সংখ্যা বাড়লেও যদিও বা সেটি গুরুতর তেমন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি এবং এই শীত যতক্ষণ পর্যন্ত না কমবে ততদিন পর্যন্ত এই আসলে এই রোগীর সংখ্যা বাড়তেই থাকে এবং শীত আরো যত বাড়বে তত বেশি আসলে এই রোগীর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই হাসপাতালে তারা যে ঠান্ডা জনিত যে রোগীরা আছে তাদের সকল চিকিৎসা সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। তবে একটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে এখানে যে হাসপাতালে যারা মূলত ভর্তি হয়েছে, যেহেতু আসন সংখ্যা সীমিত, সেই আসন সংখ্যা সীমিত থাকার কারণে অনেককে মেঝেতেও তাদেরকে চিকিৎসা সেবা দিতে দেখা দিয়েছে। তবে তখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং ঠান্ডা না কমা পর্যন্ত বা এবং মৃদু শৈত্যপ্রবাহ না কমা পর্যন্তই হয়তো এই রোগীর চাপটা আরো থাকতে পারে বলে
মনে করছেন এখানকার চিকিৎসকরা। এই ছিল রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে। সৈকত, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা সেতু 2.5 বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। সড়কের সঙ্গে সংযোগ না থাকায় কোনো কাজে আসছে না সেতুটি। এতে ভোগান্তিতে স্থানীয়রা। 2 বছরেও সেতুটি চালুতে কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় জামছড়ি খালের উপর এই সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে 99,61,000 টাকা। 2 বছর আগেই সেতুর কাজ শেষ হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন ব্যবহার অযোগ্য। চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত সেতুটি চালুর দাবি এলাকাবাসীর। যাতায়াতের পথ মনে করেন এই থাকলেও আর না থাকার মতো, আমরা যাতায়াতের পথে যে কষ্ট পাচ্ছি। চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে, রাস্তা ভাঙা থাকার কারণে অনেকেরও মৃত্যু হচ্ছে। চলাফেরার জন্য ছাত্রছাত্রী এবং কৃষক শ্রমিক জনতা অনেক কষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমি আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই এটির সুফল স্থানীয় জনগণ ভোগ করবে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজটি শেষ করে দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। 2021-22 অর্থ বছরে 50 ফুট দৈর্ঘ্য ও 18 ফুট প্রস্থের সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম ব্রাদার্স। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 19 বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11 জানুয়ারি সেখানে রাত্রি যাপন করে পরের দিন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়া জেলা বিএনপি আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। তবে তারেক রহমান বগুড়ায় কোথায় রাত্রি যাপন করবেন তা এখনও নির্ধারণ করা হয়নি। চূড়ান্ত হয়নি দোয়া মাহফিলের স্থানটিও। বগুড়া 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান সর্বশেষ 2006 সালের 24 ডিসেম্বর বগুড়া সফর করেন। ঢাকা চট্টগ্রাম রুটের চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট চাওকে কেন্দ্র করে টিটিকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার জানান, সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে হামলাকারীদের বাড়ি ভৈরব এলাকায় নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। ঝিনাইদহে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সরিষার আবাদ। খরচের তুলনায় লাভ ও চাহিদা বেশি হওয়ায় কৃষক প্রতি বছর ঝুঁকছেন বাড়তি ফসল হিসাবে সরিষা আবাদে। কৃষি বিভাগের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। বিস্তীর্ণ মাঠ, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। মৌমৌ গন্ধ আর হলুদের সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউ। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু ও জিতুর গ্রামের মাঠে দেখা মেলে মনোমুগ্ধকর এই দৃশ্য। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা আসছেন সরিষা ক্ষেত দেখতে। শুধু মিয়াকুণ্ডু ও জিতুর গ্রামের এই মাঠেই এবছর সরিষার আবাদ হয়েছে 285 হেক্টর জমিতে। আমন আবাদের পর বোরো ধান লাগানোর মধ্যবর্তী সময়ে জমি অব্যবহৃত পড়ে থাকে, তাই এই সময়ে বাড়তি ফসল হিসেবে আবাদ করা হয় সরিষা। সরিষার আবাদটা হচ্ছে আপনার ধান কাটার পর আবার নতুন করে ধান রোপণের পূর্বে ভুঁইটা যখন পড়ে থাকে, এই সময় আমরা একটা বাড়তি ফসল হিসেবে এই সরিষাটা আবাদ করি। 1 বিঘা ভুঁইতে আমরা সরিষার চাষ করতে গেলে সর্বোচ্চ মাড়াই পর্যন্ত 7,000 টাকা খরচ আসে। 6 বিঘে আমাকে 46 টাকা বিঘা, তো 60 মণ পাইলাম। এদিকে সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই। অনেক সুন্দর লাগছে জায়গাটা এসে, তো যদি ভাবছি যে পরবর্তীতে আবার আসবো। চারিদিকে যত দূর চোখ যাচ্ছে এই সুন্দর সরিষা ক্ষেত দেখতে আমরা আসছি। এমন আবাদে আশাবাদী কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধি করার জন্য আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ভোজ্য তেলের ব্যাপারে বৈদেশিক নির্ভরতা কমানো, আমাদের দেশীয় ভোজ্য তেলের ব্যবহার বৃদ্ধি করা। সাথে সাথে সরিষা যেহেতু স্বল্প জীবনকালের একটি ফসল, আমন ধানের পরে বোরো ধানের আগে এই ফসলটা তুলে নেওয়া যায়, সাথে আপনার শস্য নিবিড়তা বৃদ্ধি পায়।
চলতি বছর সদর উপজেলায় মোট সরিষার আবাদ হয়েছে ৩,৯২০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার ২৪ হেক্টর বেশি। বীজ বপন থেকে ফসল ঘরে তুলতে সময় লাগে ৭৫ থেকে ৮০ দিন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।